একটা ক্যাচাল না করলে আমাদের বোধহয় ঠিক জোশটা আসে না। এই যে ধরেন আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ এত দুর্দান্ত একটা জয় আমরা পেলাম, প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে 68 রানের জয়ে সিরিজে আমরা ফিরলাম, এখন আমাদের সামনে সিরিজ জয়ের হাতছানি। এই জয়টা সেলিব্রেট করার মধ্যে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম ম্যান অফ দ্য ম্যাচ কি কারণে নাজমুল হোসেন শান্ত হলেন, কেন এটা নাসুম আহমেদ হলেন না, ইভেন কেন এটা জাকের আলী অনেক হলেন না, শান্তকে কেন ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, সেই জন্য একটা ক্যাচাল, মানে কি একটা কাউয়া ক্যাচাল বেজে গিয়েছে। এখন আমার কথাটা হচ্ছে গিয়ে যে অন্য কাউকে ম্যান অফ দ্য ম্যাচ না দিয়ে বাংলাদেশেরই একজন ক্রিকেটার, যিনি বাংলাদেশের ক্যাপ্টেন, যিনি একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়াটাতে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে? বরং আমি তো মনে করি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হিসাবে তার সামর্থ্যের আরও একটা স্টেটমেন্ট এই জয়ে, এই ইনিংসের মাধ্যমে দিলেন, যেই ইনিংসটা, যেই জয়টা, যেই নেতৃত্বটা আসলে তামিম ইকবালের টেমপ্লেট থেকে নেয়। একেবারে আমার কাছে অন্ততপক্ষে মনে হচ্ছে, ইনফ্যাক্ট ভারতের কিংবদন্তি বিরাট কোহলির একটা ইনিংসও আমার এই জায়গাটাতে খুবই প্রযুক্ত বলে মনে হচ্ছে। সেটা নিয়ে একটু আলোচনাটা করি। দেখুন, প্রথমত হচ্ছে গিয়ে এইখানে শান্তর বিরুদ্ধে যেই আলোচনাগুলো হচ্ছে, মানে শান্তকে দেওয়ার বিরুদ্ধে বলতে হচ্ছে কি, শান্তকে কি কারণে ম্যান অফ দ্য ম্যাচের এটা দেওয়া হলো, এই জায়গাটাতে আমি বুঝতে পারি যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রবাবলি শান্ত হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হওয়া, সবচেয়ে বেশি ট্রোলডের শিকার হওয়া, সবচেয়ে বেশি ব্যঙ্গ বিদ্রুপের শিকার হওয়া ক্রিকেটার, প্রবাবলি সোশ্যাল মিডিয়ার এই যুগের কথা যদি আমরা ধরি। সো তার এই একটা প্রাপ্তিতে, একটা অর্জনের জায়গাটাতেও অনেকেই জিনিসটাকে হয়তোবা ঠিক হজম করা যাচ্ছে না বলেই মনে হচ্ছে। কিন্তু আমি বলছি যে ক্যাপ্টেন শান্ত, আপনি যদি স্পেশালি ওয়ানডে ক্রিকেটটাকে আলাদা করে রাখেন, সেইটাতে কিন্তু শান্ত আসলে ফ্যান্টাস্টিক। আপনি ওই আলোচনাতে আমরা যাচ্ছি, আমি যদি আজকের ম্যাচের কথা ধরি, না আমি আগে হচ্ছে গিয়ে জাকের আলী অনেক একটা ইনিংস খেলেছেন, খুব ভালো একটা ইনিংস খেলেছেন, 27 বলে অপরাজিত, 37 রানের লাস্ট বলে ছক্কা মেরেছেন, তার ডেবু ম্যাচ, সবকিছু মিলে ফ্যান্টাস্টিক নক। কিন্তু তার কথাও আমি বাদ দিয়ে যদি আমি নাসুম আহমেদকেও এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দেওয়া হতো, সেইটা কি আসলে খুব অযৌক্তিক হতো? নাসুম প্রথমত ব্যাটিংয়ে নেমে তিনি 24 বলে 25 রানের একটা ইনিংস খেলেছেন। তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে গিয়ে আমাদের ওই এখানটাতে যে একটা 10 রানে আমরা 3টা উইকেট হারিয়ে, একই ওভারে তার মধ্যে হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্তর পর মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট, বা তার আরেকটু আগে হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয়, এরকম 3টা উইকেট হারিয়ে যখন বাংলাদেশের স্কোরটা আসলে 220 230 সবাই কিনে এরকম একটা অবস্থায়, তখন জাকেরের সঙ্গে নাসুমের একটা পার্টনারশিপ হয়েছে 41 বলে 46 রানের। আমি আমার টার্নিং পয়েন্টের ভিডিওতে বলেছি যে এই পার্টনারশিপটাই বাংলাদেশের ম্যাচ জয়ের টার্নিং পয়েন্ট। সো নাসুমের এইখানটাতে ব্যাট হাতে তিনি খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছেন। আবার বল হাতেও তিনি 8 ওভার 3 বল বোলিং করেছেন, তার মধ্যে 28 রান দিয়ে 3টা উইকেটও কিন্তু তিনি তুলে নিয়েছেন, যার মধ্যে হচ্ছে কি ওই যে সাদিকুল্লাহ আটালের পার্টনারশিপটা ব্রেক করা যে উইকেট, বোলিংয়ে এসে প্রথম বলে উইকেট, 1 বছর পর বাংলাদেশের জার্সিতে ওয়ানডে খেলতে নেমে ফার্স্ট বলে উইকেট। সো সেইটাও একটা মানে ভালো ব্যাপার অবশ্যই নাসুমের জন্য। পরে তিনি আরো 2টা উইকেট পেয়েছেন, মানে হচ্ছে গিয়ে সব মিলিয়ে তিনি খুব ভালো বোলিং করেছেন। এখন এরকম একটা ব্যাটিং বোলিং পারফরমেন্সের পর নাসুমকে যদি প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটা দেওয়া হতো, সেইটা আমার কাছে মনে হতো যে না ঠিকই আছে, এটা যে বিরাট একটা অন্যায় হয়ে গেছে, অন্যায্য হয়ে গেছে, ব্যাপারটা তা নয়। কিন্তু নাসুমকে না দিয়ে যে শান্তকে দেওয়া হলো, সেইটা কি বিরাট অন্যায় হয়ে গেছে, সেইটা কি বিরাট অন্যায্য হয়ে গেছে? দেখুন, আমি শান্তর যে ইনিংসটা, সেই ইনিংসটার কথা আপনি বলতে পারেন যে হ্যাঁ 119 বলে তিনি 76 রান করেছেন, ইনিংসের গতিটা স্লো, তার স্ট্রাইক রেট মাত্র 63। কি কারণে মাত্র 63 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করবেন? ওভারঅল তার পুরো ইনিংসে হচ্ছে গিয়ে এইখানটাতে তিনি 32টা সিঙ্গেলস নিয়েছেন, 7টা ডাবলস নিয়েছেন, 6টা হচ্ছে গিয়ে 4 মেরেছেন, একটা তিনি ছক্কা মেরেছেন, 46টা তার হচ্ছে গিয়ে স্কোরিং শট। এখন এর বাইরে গিয়ে হচ্ছে গিয়ে তার 73টা হচ্ছে গিয়ে ডট বল তিনি দিয়েছেন। নাম্বারটা অনেক বেশি, অবশ্যই অনেক বেশি। এই ডট বল পার্সেন্টেজটা তার কমিয়ে আনতে পারলে এটা ভালো হতো, বা কমিয়ে আনাটা উচিত। ভবিষ্যতেও তিনি নিশ্চিতভাবে এটা নিয়ে ওয়ার্কআউট করবেন। আমি আজকে ম্যাচ শেষেও দেখছিলাম, প্রথম ম্যাচ শেষেও তিনি বলেছিলেন যে তার আউটটার পরেই যে বাংলাদেশের ব্যাটিংটা ধস হয়েছে, সো ইনিংসটা তার লম্বা করা উচিত ছিল। এবং আজকেও তিনি এটা বলেছেন যে তিনি এন্টায়ারলি যে হ্যাপি তার ইনিংসটা নিয়ে, তা নয়, ইনিংসটা তার আরও স্ট্রেচ করা, আরও লম্বা করা উচিত ছিল। 4 নম্বর ওভারে তিনি নেমেছেন, গিয়ে একেবারে 41 নম্বর ওভারে আউট হয়েছেন, তারপরেও তিনি আসলে হ্যাপি না। আমিও মনে করছি অবশ্যই নাজমুল হোসেন শান্তর এই ইনিংসটা তিনি তারা আরও কিছুক্ষণ সম্ভব হলে ইনিংসের শেষ পর্যন্ত 50 ওভারে পুরোটা থাকা উচিত ছিল। অবশ্যই তার সেঞ্চুরিটা করা উচিত
উচিত ছিল, তাহলে স্ট্রাইক রেটের উন্নতির জায়গাটা করতো। কিন্তু আমাকে বলেন যে শান্ত যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসটাতে শুরুতে যখন তানজিদ তামিমের উইকেটটা পড়ে যায়, তারপর সৌম্য সরকারের সঙ্গে তিনি পার্টনারশিপ করলেন একটা 71 রানের, তিনি হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে পার্টনারশিপ করলেন তিনি 53 রানের। এই পার্টনারশিপগুলো বাংলাদেশকে কি ম্যাচে অন ট্র্যাকে রাখেনি? এই পার্টনারশিপগুলোকে কি বাংলাদেশকে 230+ স্কোরের পথে রাখেনি? 230+, 240+ স্কোর, যেই স্কোরটা মাথায় নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে ভাই, প্রত্যেকটা উইকেটের ক্যারেক্টার আলাদা, প্রতিপক্ষ আলাদা, ম্যাচ সিচুয়েশনের মানে ডিমান্ড করার বিষয়টা থাকে আলাদা। সো আপনি এখানে গিয়ে তেড়ে ফুড়ে মারতে গেলে যে কি হয় সেটা কি আমরা প্রথম ম্যাচে দেখিনি? প্রথম ম্যাচে আমরা দেখিনি যে 23 রানে আমাদের 8টা উইকেট, শেষ 8 উইকেট পড়েছে, বা 11 রানের শেষ 7 উইকেট পড়েছে, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে গিয়ে র্যাশ শট খেলতে গিয়ে। সো শান্ত যে তার ইনিংসটাকে এইভাবে প্লেস করেছেন, সেটা কি বাংলাদেশকে যে স্কোরটা মাথায় রেখে বাংলাদেশ খেলতে নেমেছিল সেই স্কোরটার দিকেই কি বাংলাদেশকে আসলে এখানে এগিয়ে নিয়ে গেছে না? দেখুন, আমি বলছিলাম যে তামিম ইকবালের টেমপ্লেটে তামিম বাংলাদেশের হয়ে এরকম অনেক ইনিংস কিন্তু খেলেছেন, এবং সেই ইনিংসগুলোতেও বাংলাদেশ এরকম অনেক ম্যাচকে তিনি জিতিয়েছেন। কিন্তু সেই ইনিংসগুলো হিসাব ছিল যে না, তামিম অনেক বেশি ডট বল খেলছেন, না তামিম ইনিংস স্ট্রাইক রেটটা আরো বেশি হওয়া উচিত ছিল। কিন্তু ভাই, ওই যে উইকেট বিবেচনায়, প্রতিপক্ষ বিবেচনায় যদি আপনি রাখেন, তখন কি ওই ইনিংসটা দলের জন্য কতটা কাজে লেগেছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ না? সো তামিমের ওইরকম মহা গুরুত্বপূর্ণ অনেক ইনিংস রয়েছে। এবং আমি আরেকটা কথা বলছিলাম যে কোহলির কথা, এই এক্স্যাক্টলি টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথাটা চিন্তা করে দেখেন। সেই টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে কোহলি এই শান্তর সমান 76 রানের একটা ইনিংস খেলেছিলেন। টি-20-র হিসাবটা তো আলাদা, টি-20 আর ওয়ানডে তো আপনি মিলাতে পারবেন না। ওইখানে কোহলি 76 করেছিলেন হচ্ছে 59 বলে। তার ইনিংসটা একটু স্লো ছিল কিনা, যদি ইন্ডিয়া ম্যাচ হেরে যেত তাহলে কিন্তু কোহলিকেও এরকম প্রবল সমালোচনার মুখে হয়তো বা পড়তে, হয়তো বা না, নিশ্চিতভাবে হয়তো পড়তে হতো। কিন্তু কোহলি ওই ম্যাচটাতে তো হচ্ছে ভারত ম্যাচ জিতেছে, ওয়ার্ল্ড কাপ জিতেছে, কোহলি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সো শান্ত এই জায়গাটাতে যখন বাংলাদেশ ম্যাচ জিতেছে, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, সেইটাকে অন্যায় অন্যায্য আসলে মনে হবে কি কারণে? এখন বাংলাদেশের ইনিংসের শেষ দিকে গিয়ে জাকের আলী অনেক যেটা করেছেন, নাসুম যেটা করেছেন, এইটা তো ভাই প্রত্যাশিত, মানে এইটাই তো করা উচিত। সেইটা যদি অন্যরা করতে না পারেন, অথবা তারপরে আমাদের যে বোলিং এফোর্টে আমরা যে ওদের বিপক্ষে এত বড় একটা জয়, 200-র নিচে ওদেরকে অল আউট করে দিয়ে এত বড় একটা জয় আসলে পেয়েছি, সেইটা তো আসলে এক্সপেক্টেড, 184 রানে মানে আটকে দিয়েছি। সো সেইটা অন্যরা যদি করতে ব্যর্থ হন, তাহলে শান্তর উপরে এই দায়টা কি কারণে আসবে? মানে বাংলাদেশ যদি আজকে হেরে যেত, তাহলে আমি নিশ্চিত, আমি একেবারে নিশ্চিত যে একেবারে 1 নাম্বার আসামি কাঠগড়ায় দাঁড় করানো হতো শান্তকে, এবং শান্ত এতগুলো ডট বল খেলেছেন দেখে বাংলাদেশ ম্যাচ হেরেছে। বাংলাদেশ ম্যাচ জেতার আরো অন্যান্য যে জিনিসগুলো মানে ওয়ার্কআউট করেছে এই ম্যাচে, শেষের দিকে আমাদের ভালো ব্যাটিং, জাকিরের ভালো ব্যাটিং, নাসুমের ভালো ব্যাটিং, আমাদের বোলিং এর একটা খুব ভালো একটা এফোর্ট, সো এই সবকিছু ওয়ার্কআউট যদি না করতো, বাংলাদেশ এই ম্যাচটা হারতে পারতো। হারলে কি শান্ত জায়গায় কাঠগড়ায় দাঁড় করানো কি তাকে এটা ফেয়ার হতো? মানে তিনি ব্যাটসম্যান হিসেবে তার কাজটা তো করে গেছেন, অন্যরা যদি সেই কাজগুলো করতে না পারেন, তাহলে তাকে কি কারণে কাঠগড়ায় দাঁড় করানো? তো কিন্তু আমি জানি যে তাকে কাঠগড়ায় দাঁড় করানোর মতো একটা প্রস্তুতি মোটামুটি ছিল, ঠিক যেমন ভাবে অনেকবার তামিম ইকবালকে এই যে এরকম একটা কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আমি মনে করি যে শান্ত তামিমের টেমপ্লেট একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন ম্যাচের পরিস্থিতি বিবেচনা। অবশ্যই সেটা আরো ভালো হতে পারতো, অবশ্যই সামনের ম্যাচগুলোতে এই আরো ভালো হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু তাতে করে তার এই ইনিংসটার মূল্য কমে যায় না। শান্ত ওয়ানডে ক্যাপ্টেন হিসাবে তার যে রেকর্ড, সেটা কিন্তু ফ্যান্টাস্টিক রেকর্ড। কিন্তু ভাই 11টা ম্যাচ তিনি বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং করেছেন, এবং সেইখানটাতে 487 রান, মানে 500-র কাছাকাছি রান তিনি করেছেন। অ্যাভারেজ হচ্ছে গিয়ে 54, একটা সেঞ্চুরি আছে তার, 3টা 50 রয়েছে, এবং সেইখানটাতে তার কিন্তু অনেকগুলো খুব ভালো নক রয়েছে। যেমন গত বছর ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে যেই ম্যাচটা তাকে ক্যাপ্টেন্সি হলো, প্রথম ম্যাচ, সেখানে কিন্তু 70 or 73 না 76 রানে তার একটা ইনিংস রয়েছে। ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে 45 রানের তার একটা ইনিংস রয়েছে। নিউজিল্যান্ডে গিয়ে যে আমরা জিতলাম, সেইখানটাতে অপরাজিত 51 রানের ইনিংস রয়েছে, দলকে জিতিয়ে তিনি ফেলেছেন। গত যে সিরিজটা শ্রীলঙ্কার বিপক্ষে আমরা 2-1 ব্যবধানে জিতলাম, সেইখানে তার আনবিটেন সেঞ্চুরি রয়েছে, প্লেয়ার অফ দ্য সিরিজ তিনি নির্বাচিত হয়েছেন। এই সিরিজেরও প্রথম ম্যাচে 47 করেছেন, এই সেকেন্ড ম্যাচটাতেও তিনি 76 করেছেন। সো ক্যাপ্টেন হিসাবে তার ব্যাটিংটা কিন্তু, পারফরমেন্সটা ফ্যান্টাস্টিক। কিন্তু ওই যে ওই জায়গাটাতে আমি ফেয়ার জায়গা থেকে ওটা আলোচনার জায়গা তো হতেই পারে যে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে কোহলিকে ম্যান অফ দ্য ম্যাচ না দিয়ে ওইটা কি জাসপ্রীত বুমরাকে দেয়া যেত কিনা, ওইটা কি লেটস হার্দিক পান্ডিয়াকে দেয়া যেত কিনা, সেই আলোচনার মধ্যে ক্রিকেটটা থাকে অনেক বেশি। কিন্তু আমাদের এই জায়গায় আলোচনাগুলোর মধ্যে আমি সবার কথা বলছি, আমি সবার দায় নিয়ে, ইনক্লুডিং মাইসেলফ, সবার দায় নিয়ে আমি সেই জায়গাটাতে বলছি যে দর্শক বলুন, মিডিয়া বলুন, সব জায়গা থেকেই এইখানটাতে মনে হয় কি যে একটা প্যাচ লাগিয়ে দিতে পারলে ভালো। এবং এই জায়গাটাতে কোনো একটা নির্দিষ্ট প্লেয়ারের প্রতি হেট্রেটের জায়গাটা এত প্রবলভাবে থাকে, যেটা শেষ পর্যন্ত গিয়ে দল হিসাবে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের
সাপোর্টার হিসাবে বা বাংলাদেশের মিডিয়া হিসাবে সেইটা আসলে যথার্থ বলে আমার কাছে আসলে মনে হয় না। আমার কাছে মনে হয় যে নাজমুল হোসেন শান্ত আজকে যে ইনিংসটা খেলেছেন সেইটা তামিম ইকবালের টেমপ্লেটে একটা দুর্দান্ত নক তিনি খেলেছেন এবং এই জায়গাটা থেকে আমি জানি না ইনজুরির কারণে তো তিনি ওই ফিল্ডিংয়ের মাঝপথ থেকে তিনি বেরিয়ে গেছেন, পরের ম্যাচের আগে তিনি অ্যাভেলেবেল হবেন কিনা, যদি অ্যাভেলেবেল তিনি না থাকেন সেইটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় সেটব্যাক হবে নিঃসন্দেহে। আর যদি তিনি অ্যাভেলেবেল থাকেন তাহলে বাংলাদেশকে আরেকটা ম্যাচ জেতানো ইনিংস শান্তর হাত ধরে আসতেও পারে, বাংলাদেশের আরেকটা সিরিজ জয় শান্তর ক্যাপ্টেন্সিতে আসতেও পারে এবং ইউ নেভার নো প্লেয়ার অফ দ্য সিরিজের আরেকটা পুরস্কারও শান্তর আসতেও পারে।